আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের আবারও সংঘর্ষ, বন্ধের পর হল ছাড়ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ সন্ধ্যা 7:30টায় সরকারি বেসরকারি রেডিও টেলিভিশন সহ সব গণমাধ্যমে সম্প্রচার। বাংলাদেশ সহ সারা বিশ্বে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতায় পবিত্র আশুরা পালিত। রাজধানীতে শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিল এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বগুড়া শেরপুরে আশ্রয়ন প্রকল্পে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। আগামী প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার উদ্যোগ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। স্পেনে পর্যটন বিরোধী বিক্ষোভের খবর। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আজও পুলিশের সংঘর্ষ হয়েছে। গায়েবানা জানাজার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন হল ছেড়ে যাবেন না তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এই দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে শুরু করে টিএসসি পর্যন্ত। বুধবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে। সকাল 10টার কিছু আগে প্রশাসনিক ভবনে সিন্ডিকেটের সভা শুরু হয়। এ সময় আশপাশে বিপুল সংখ্যক বিজিবি ও পুলিশ সদস্য অবস্থান নেয়। সভায় বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত হয়। সভা শেষে কঠোর নিরাপত্তায় ভিসি ভবনে প্রবেশ করেন উপাচার্য মাকসুদ কামাল ও অন্য শিক্ষকরা। 11টার দিকে ভিসি ভবনের সামনে আসতে থাকেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীরা। বিভিন্ন স্লোগান দেন তারা। 12:30টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। বেলা 1:30টার দিকে আবারও জড়ো হন আন্দোলনকারীরা। একটি অ্যাম্বুলেন্সে আনা হয় প্রতীকী কফিন। মঙ্গলবার নিহত 6 জনের গায়েবানা জানাজা পড়া হয়। জানাজা শেষে আবারও সংঘর্ষ। আন্দোলনকারীরা বলছেন শিক্ষার্থীদের প্রতি এমন আচরণ গ্রহণযোগ্য নয়। পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢোকার অনুমতি কে দিল? ঢোকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে। শিক্ষার্থীরা ঘোষণা করেছে যে ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসীদের তারা জায়গা দিবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরাই নিজেরা প্রশাসনের সাথে মিলে যৌথভাবে হল পরিচালনা করবে। রাজু ভাস্কর্য এলাকায় গায়েবানা জানাজা করার জন্য জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে আটক করে। এদিকে শিক্ষার্থীদের হামলা ও হতাহতের প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করেছেন শিক্ষকদের এক অংশ। স্টুডেন্টরা যাতে কোনো ধরনের বিপদে না পড়ে, তারা তাদের স্বইচ্ছায় যাতে হল ছাড়তে পারে, সেই নিরাপত্তা কথা আমরা শিক্ষকদের পক্ষ থেকে বলেছি। হল ছেড়ে যাওয়ার ঘোষণা আসায় কেউ কেউ বুধবার বিকেলের আগেই হল ছেড়ে গেছেন। তবে অনেকে আবার হলে অবস্থানও করছেন। ভয় লাগতে পারে, অনেক সময় মা বাবা থেকে ফ্যামিলি থেকে অনেক সময় অনেক বেশি প্রেশারাইজ করে, যার জন্য মেয়েদের বাধ্য হয়ে যেতে হয়। পরিস্থিতি আসলে আমি কোনোভাবে দেখতেছি না। আমার আম্মু কাঁদতেছে, এটা চেয়ে বড় আমার কিছু নাই, এই জন্য আমার যাইতে হবে। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশ পথ বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নানামুখী আন্দোলনের কারণে গত 2 সপ্তাহ ধরে
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারেই অচল। এর সঙ্গে আবার নতুন করে যুক্ত হয়েছে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সেই সঙ্গে কলেজ এবং স্কুলও। করোনার পরে কি তাহলে আবারও দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশের শিক্ষাঙ্গন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। কোটা সংস্কারের দাবিতে জেলায় জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। কয়েক জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাইবান্ধায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। পরে জেলা বিএনপি কার্যালয়েও হামলা চালানো হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার আদেশ উপেক্ষা করে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পরে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিবেচনায় শিক্ষার্থীদের বুধবার বেলা 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নারায়ণগঞ্জ শহরে কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা শহরের ২ নং গেট ও চাষারা গোল চত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। মুন্সিগঞ্জের লোহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। গাইবান্ধায় আন্দোলনকারীরা শহরের ১ নং গেটের সামনে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ৫-৬টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিএনপি অফিসেও ভাঙচুর চালানো হয়। খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বরিশালে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এদিকে চলমান কোটা আন্দোলনে রংপুরের সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকাল 9:15টায় পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে প্রথম জানাজার নামাজ হয়। একই মাঠে দ্বিতীয় জানাজার নামাজে হয় 9:45টায়। জানাজার নামাজে সাইদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু ও স্থানীয়রা অংশ নেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ডক্টর শফিক আশরাফ জানাজার নামাজে অংশ নেন। পরে গ্রামের বাড়ি বাবনপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা পদ্ধতির সংস্কার আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে আবু সাইদ নিহত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার ভাষণ সরকারি, বেসরকারি রেডিও, টেলিভিশন সহ দেশের সব গণমাধ্যমে সম্প্রচার করা হবে। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে বগুড়ার শেরপুরে আয়রা আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচিতে আশ্রয়ন প্রকল্প ছাড়াও সড়কের পাশে ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রৌফ জালালের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে এবারও দেশ জুড়ে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি করছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বগুড়া জেলায় শেরপুর আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ লাগাচ্ছি, এই গাছ অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে। সুতরাং গাছ একটি বিশাল উপকারী উপাদান, যা কিন্তু আমাদের এই বর্ষায় আমাদের জোরে সোরে লাগাতে হবে সারা বাংলাদেশ ব্যাপী। শুধু বগুড়ায় নয়, সারা বাংলাদেশে কিন্তু এই কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাংলাদেশটা ভালো থাকবে এবং এই যে উষ্ণতা, এই উষ্ণতারও কিন্তু প্রশমিত হবে। তাহলে আসুন সবাই মিলে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিই।
পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। পাশাপাশি এমন কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নতুন করে আবার গাছ গেড়ে আমরা ভারসাম্য রক্ষা এবং সারাদিন ব্যাপী ৫ নং মির্জাপুর ইউনিয়নে আমরা অনেক জায়গায় গাছ গাড়ার কাজ চলে যাচ্ছে। তাল গাছ, আম গাছ আর নারিকেল গাছ সহ বিভিন্ন ঔষধি বনজ ফলজ গাছ কিন্তু আমরা রোপণ করার কার্যক্রম গ্রহণ করেছি। নিজেদের বসত ভিটায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি দেখে এবং গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শেরপুরের আয়রা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। এই গাছ লাগানোতে আমাকে উপকার হবে। এই ফল ধরলে আমরা খাবো এবং এই গাছ আমাদের অনেক উপকার করবে। প্রকৃতি ও জীবন কর্তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী করতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলছে আয়োজকরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার পর্যটকের ভিড়। পর্যটন বাণিজ্যের কারণে দিনে দিনে শহর বড় হচ্ছে, নির্মাণ হচ্ছে হোটেল ও আবাসন ভবন, কমছে গাছগাছালি। এর মাঝে শহরের সবুজকে ধরে রাখার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল মঞ্জুর। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য ম্লান করে গড়ে উঠেছে বহু ভবন, ফলে প্রকৃতির সবুজ ক্রমেই হারিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল মঞ্জুর। তিনি কক্সবাজার জেলা প্রশাসন ভবনের উপরিভাগে 12,000 বর্গফুট আয়তন জুড়ে গড়ে তুলেছেন ছাদ কৃষি। কক্সবাজারে আমি প্রথম স্যার ছাদ বাগান ড্রাগনটা আমি করেছি। বিভিন্ন প্রকার আম আছে, আম লেবু আছে প্রায় 20-25 প্রকার স্যার। তারপরে স্যার ওই যে মালটা আছে, কমলা আছে, তারপর চেরি ফল আছে স্যার। আমি ছোটোবেলা থেকে গাছ পশু পাখি ভালোবাসি স্যার। সেই 1991 সাল থেকে স্যার নিয়মিত অনুষ্ঠানগুলি দেখি স্যার। আচ্ছা, দেখে স্যার এটার প্রতি আরও আমার ভক্তি বেড়ে গেল। একজন সাধারণ চাকুরে হয়েও গাছের প্রতি অগাধ ভালোবাসা থেকে নিজের উপার্জিত অর্থ বিনিয়োগ করেছেন এখানে। আমার প্রভিডেন্ট ফান্ড থেকে স্যার আমি 2 লক্ষ টাকা স্যার নিয়ে নিই, যা আমি এটা মানুষকে দেখাতে চাই। মানুষের যদি সদিচ্ছা থাকে মানুষ অনেক কিছু করতে পারে। 4 বছর আগে অফিস ভবনের বিশালাকার ছাদকে কাজে লাগাতে অনুমোদন দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। আমি যাচাই বাছাই করে দেখলাম যে আসলে ওর একটা আমার যে স্টাফ মঞ্জুর, তার একটা ন্যাক আছে যে সে কৃষি কাজ করবে, তার কোনো স্বার্থ বা এখানে কোনো লাভ লোকসানের বিষয় না। তো আমরা সেই জিনিসটাকে প্রায়োরিটি দিয়েই মূলত এই কাজটা করেছি। সারা দেশে তো এরকম সরকারি দপ্তরগুলো আছে, এখন অনেকেই করছে। তো যে জায়গাগুলো আমাদের খালি আছে সেগুলোকে নিজ উদ্যোগে, এটা সরকারের কোনো অনুদান টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, নিজ উদ্যোগে এটা করা সম্ভব। এই উদ্যোগটি দৃষ্টান্ত হিসেবে অনুপ্রেরণা কাজ করবে বলে মনে করেন কক্সবাজারের বর্তমান জেলা প্রশাসকও। আমরা অবশ্যই কক্সবাজার সকলকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যে আমরা যাতে আমাদের যে আঙ্গিনা আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা 1 ইঞ্চি জমিও আমরা অনাবাদি ফেলে রাখতে চাই না, সেই আঙ্গিকেও কিন্তু আমরা কাজ করছি। কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রমাণ করলো যে বেতনের অর্থ দিয়ে এমন একটি ছাদ কৃষি গড়ে তোলা যায়, যা শুধু আবুল মঞ্জুর তার কাছেই নয়, এটি একটি উদাহরণ হিসেবে গোটা কক্সবাজার এলাকাতে ছড়িয়ে দেওয়া সম্ভব। এ কারণে যে পর্যটন নগরী কক্সবাজারকে আরও সবুজ করার জন্য, আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য ছাদ কৃষি অনেক সহায়ক ভূমিকা পালন করবে। কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখনও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে। হল ছেড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী পরাগ আজিম, সরাসরি যাচ্ছি তার কাছে। পরাগ, আপনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন সেখানে? আছে এসছেন ভাই। হ্যাঁ, তো ধন্যবাদ মেহেদি। আমরা এখানে বিকাল থেকে রয়েছি শাহবাগ মোড়ে।
এখানে আমার পেছনে যে মানুষজনকে দেখা যাচ্ছে তারা আসলে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তারা এখানে অবস্থান করছেন। আমি এখানকার যিনি যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান লিখিল এখানে ছিলেন। একটি দূরে স্টেজ রয়েছে, তারা বলছেন যে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে তাদের অবস্থান ওদের বিরুদ্ধে নয়। আরেকটা তারা বলেছেন যে আন্দোলনকে কিছু কিছু রাজনৈতিক দল বিশেষ করে তারা নাম উল্লেখ করে বলেছেন যে বিএনপি জামাত একটি অস্থিতিশীল পায়তারা করছে ছাত্রদের এই আন্দোলনকে কাজে লাগিয়ে। এবং আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, মাইনুল হাসান যে যুবলীগের কেন্দ্র তাকে জিজ্ঞেস করেছিলাম যে পরাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবার যোগাযোগ করব সহকর্মী পরাগ আজিমের সাথে। এ পর্যায়ে নিচ্ছি কিছুক্ষণের বিরতি, আর বিরতির পরে জানিয়ে ফিরছি। বিরতির পরে আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং নানা আনুষ্ঠানিকতায় 10ই মহরম পবিত্র আশুরা পালন করছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করেছেন শিয়া মতাবলম্বীরা। চকরমালিথার রিপোর্ট। পৃথিবীর শুরু থেকেই মুহররমের 10 তারিখ তাৎপর্যপূর্ণ এবং পুণ্যময়। মুসলিম বিশ্বের দিনটি আশুরা নামেও পরিচিত। ইসলাম ধর্ম অনুযায়ী হাজারো নবী রাসূলের দোয়া এদিন কবুল করেছিলেন আল্লাহ তাআলা। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 61 হিজরির এই দিন ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে শোকাবহ ঘটনা। তার প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জিহাদে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। পবিত্র আশুরায় নফল নামাজ ও রোজা সহ ইবাদত করেন সারা বিশ্বের মুসলমানরা। শিয়া মতাবলম্বী মুসলমানরা রাজধানীর হোসেনি দালান, লালবাগ, আজিমপুর এবং মোহাম্মদপুর থেকে বর্ণাঢ্য তাজিয়া শোভাযাত্রা বের করে। তাজিয়া মিছিল নিরাপদ এবং নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণ এই শোভাযাত্রা জুড়ে ছিল শোকের মাতম। ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাস মুহররম, আর আশুরার দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন। তবে আশুরার মূল শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। চকরমালিথা, চ্যানেল আই, ঢাকা। গাজার উদ্বাস্ত শিবিরের একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 23 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 73 জন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা বলছে এ পর্যন্ত গাজার 70% স্কুলে বোমা হামলা হয়েছে। হামলায় স্কুলে আশ্রয় নেওয়া 539 জন নিহত হয়েছেন। এছাড়া গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় তাঁবুতে আশ্রয় নেওয়া শিশুসহ অন্তত 17 জন নিহত এবং 26 জন আহত হয়েছেন। এ পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 1975 সালের 15 আগস্ট বাংলার মাটিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আরেক কারবালা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল। যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালে
মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিতা মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ব্যবহার এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবন দেওয়ার যাত্রা শুরু করেছি। অনেক সাফল্য অর্জন করেছি। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তারপরেও আমাদের আরও অনেক দূর যেতে হবে। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবেশদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ
যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় দর্শক, এতক্ষণ জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চলে যাচ্ছি সংবাদের বাকি অংশে। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যুর মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায়। দলের যৌথ সভায় এই অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, অস্তিত্বের হুমকি যেখানে সেখানে কোনো আপোষ নয়। ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবারের সংঘর্ষে প্রাণ হারান 6 জন। হাসপাতালে ভর্তি, গুরুতর আহত অনেকেই। সকালে রাজধানীর তেজগাঁওয়ে মহানগর উত্তর দক্ষিণ সহযোগী সংগঠনের নেতাদের সাথে সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সহিংসতার দায় দেন বিএনপি জামায়াতের ওপর। দাবি করেন, সারা দেশ থেকে ক্যাডার এনে বড় নাশকতার পায়তারা করছে বিএনপি। ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার সহিংসতা করে সারা দেশে, বিশেষ করে ঢাকা পরিস্থিতি ঘোলাটে করে, যার ফলে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। হামলার শিকার হলেও ছাত্রলীগকেই দায় দেয়া হচ্ছে দাবি করে সংকট মোকাবেলায় নেতাকর্মীদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছে, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনের কর্মসূচি বিএনপি জামাত নির্ধারণ করে দিচ্ছে। সমুদ্রের ওপার থেকে তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে। কিভাবে নির্দেশ দিচ্ছে? কোটা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ার জন্য এবং তড়িৎ ঢুকে পড়ার জন্য। সুতরাং এগুলো প্রমাণ করে
তোমরা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছো, তোমাদের এই বিষয়টি তোমাদের হাতে নাই। বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ছাত্রলীগ কর্মী সবুজ সহ কোটা আন্দোলনের নিহতদের স্মরণে গায়েবানা জানাজায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারত, কিন্তু তা না করে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে, ছাত্রদের খুন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সমমনা দল ও দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গায়েবানা জানাজা শেষে বিএনপির কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত। শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেফতার হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের একাত্মতা ঘোষণা করেছে জাতীয় ছাত্র সমাজ। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে জাতীয় ছাত্র সমাজের নেতারা বলেছেন, একটি স্বাধীন কমিশন গঠন করে সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় এনে অপ্রয়োজনীয় কোটা সুবিধা বাতিল করে মেধা বিকাশের সুযোগ দেওয়া উচিত। সাধারণ শিক্ষার্থীদের প্রতি যে অমানবিক এবং নৃশংস হামলা করা হয়েছে, তার জন্য তিনি বিচারের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে তিনি অচিরেই ঘোষণা করবেন, এই দাবি রেখে আমরা জাতীয় ছাত্র সমাজ সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের সঙ্গে আজকে থেকে থাকব এবং আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সঙ্গে সকল যৌক্তিক আন্দোলনে, সকল অধিকার আদায়ের আন্দোলনে থাকব বলে আমরা আজকে থেকে ঘোষণা করছি। এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক, সিরিজ, সিনেমা। এরই ধারাবাহিকতায় আই স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাটক গোলাপি ঘুড়ি, যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও শবনম ফারিয়া। নাটকটি পরিচালনা করেছেন শাহজাদা মামুন। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এ পর্যায়ে নিটল টাটা বিশেষ সংবাদ। পর্যটন খাতে আয় বৃদ্ধি করতে যেখানে পর্যটকদের বিভিন্ন দেশ ভিসা মুক্ত প্রবেশের অনুমতি দিচ্ছে, সেখানে ভিন্ন চিত্র দেখা গেল স্পেনের বার্সেলোনায়। তারা পর্যটক ঠেকাতে নেমেছেন আন্দোলনে। বিশেষ করে স্থানীয়দের জীবনযাত্রার ব্যয় ও মানের উপর প্রভাব পড়ায় তারা এই আন্দোলন করছে। স্পেনের সরকারি তথ্য মতে 2023 সালে 2.5 কোটিরও বেশি মানুষ বার্সেলোনা ভ্রমণ করেছেন। এর ফলে বাড়ি ভাড়া, যাতায়াত খরচ ও নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। তাই দেশটির স্থানীয় 100টির বেশি সংগঠন এই আন্দোলনের ডাক দেয়। জানাবো কৃষি সংবাদ।
ঐতিহ্য ফেরাতে যশোরে 1 কোটি খেজুর গাছের চারা সৃজন কর্মসূচি শুরু করেছে যশোর জেলা প্রশাসন। এ অঞ্চলের খেজুর গুড় জিআই সনদ স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগে জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে জেলার অভয়নগর উপজেলার মালোপাড়ায় 4.5 একর সরকারি খাস জমিতে 1000 খেজুর চারা রোপণ করা হয়েছে। যশোর থেকে জানাচ্ছেন আকরামুজ্জামান। গত বছর খেজুর গুড় জিআই সনদ পাওয়ার পর নানা কার্যক্রম হাতে নিয়েছে যশোর জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় চলতি বর্ষা মৌসুমে জেলায় 1 কোটি খেজুর বীজ ও 15,000 চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি অভয়নগর উপজেলার মালোপাড়ায় 4.5 একর সরকারি জমিতে 1000 খেজুরের চারা রোপণের মধ্য দিয়ে কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে। অভয়নগরে এই বর্ষায় আমরা রোপণ করব 30 দিনে 30 লাখ খেজুর বীজ এবং 3000 খেজুরের চারা। তো এটা সংরক্ষণের জন্য আমরা ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি এবং পৌরসভাতেও এই একই আলোকে কমিটি করে একটি উপজেলা কমিটির মাধ্যমে একটি সার্বিক সমন্বয়ে সেল করা হয়েছে। এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাইরে আমরা গাছ যেখানে লাগাবো সেই জায়গাগুলো হলো আমাদের সরকারি খাস জমি, যেগুলো আমরা উদ্ধার করেছি। খেজুর গাছের চারা সৃজনের ফলে যশোর অঞ্চলে খেজুর গাছের সংখ্যা যেমন বাড়বে, তেমনি হারানো ঐতিহ্য ফিরানো সম্ভব বলে মনে করেন জেলা প্রশাসক। খেজুরের গাছের যে জিনোম সিকোয়েন্স এটা তৈরি করে সর্বাপেক্ষা বেশি যে কোয়ালিটি সম্পন্ন যে খেজুর গাছ, সেই গাছটা আমরা আইডেন্টিফাই করতে এবং সেখান থেকে আমরা যেন বেশি রস পাই অল্প গাছের মধ্যে, সেটা আমরা করার চেষ্টা করতেছি এবং এর পাশাপাশি আমরা খেজুরের গাছ রোপণ করতেছি। খেজুর গাছের বংশবৃদ্ধির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এ অঞ্চলের সর্বস্তরের মানুষ। এদের যদি গাছ তোলা পর্যন্ত নিয়ে যেতে পারি, আমরা এই কাটলে তারপর ওখান থেকেও আমরা রসগুড় বের করতে পারবো, রসগুড় বের করে এবং কাঁচা রসও বিক্রি করতে পারবো এবং গুড় বানায়ও বিক্রি করতে পারবো। যতদূর সম্ভব আমরা এই দেখে রাখবো যে গাছগুলো কেউ নষ্ট না করে। এই গাছগুলো বড় হলেই তো আমাদেরই কাজে লাগবে। সরকার এসে কি খাবে? খাবে তো জনগণে। এতে খাজুর হবে, রস হবে। যশোর জেলায় প্রায় 16,25,500 খেজুর গাছ রয়েছে। এর মধ্যে 3,22,000 গাছ থেকে রস আহরণ করে সেই রস দিয়ে গুড় ও পাটালি তৈরি করা হয়। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। ভোলার চর ফ্যাশনের প্রবেশের পথের দুপাশেই গড়ে উঠেছে ময়লা আবর্জনার ভাগাড়। তীব্র দুর্গন্ধে বায়ু দূষণে যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ প্রকৃতি। দীর্ঘদিনের সমস্যা সমাধানে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেও নীরব পৌর কর্তৃপক্ষ। হারুনা রশিদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পর্যটনের অন্যতম নগরী ভোলা। জ্যাকব টাওয়ার, শিশু পার্ক সহ বিভিন্ন স্থাপনার পাশাপাশি রয়েছে চর ফ্যাশন, বেতুয়াঘাট, চর কুকরিমুকরি ও তারুয়া দ্বীপ। প্রতি বছরই শত শত পর্যটকের আগমন এখানে। তবে প্রবেশদ্বারের দুপাশে পৌরসভার ময়লার ভাগাড় ম্লান করে দিচ্ছে জেলার সৌন্দর্য। এখানে ডাম্পিং করাটা আসলেই সত্যি দুঃখজনক। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই ডাম্পিং পয়েন্ট অতি দ্রুত তারা সরাবে, এই প্রত্যাশা আমরা করি। আমরা গরিব মানুষ, কোনো কথা হলো না, মোস্তানা রাইডিন ব্যবহার করি কেন হালাই মায়ের সাথে দ্বারা গেছি, কোনো কামও না। দুর্গন্ধ এটা পাবলিকের প্রতি অনেক কষ্টকর বিষয়। এটা এখান থেকে সরিয়ে নিয়ে যায় অনেক ভালো হয়। এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর লিখিত নোটিশ দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি পৌর কর্তৃপক্ষ। মেয়র বরাবর নোটিশ করি এই এহেন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য, কিন্তু সে আজও পর্যন্ত এই নোটিশের জবাব দেননি বা কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেননি। জনস্বার্থ এবং পরিবেশ রক্ষায় আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তবে শিগগিরই ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। আমাদের এই পরিষদ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের পৌরসভাকে সুন্দর রাখবো। কীভাবে চর ফ্যাশন পৌরসভা তাদের পরিবেশ সুন্দর রাখতে পারে, এজন্য আমাদের এই পরিষদ শতপ্রস্তুত। মেয়র সাহেব এই ব্যাপারে আন্তরিক। বায়ু দূষণ রোধ সহ নির্মল পরিবেশ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পর খেলার সংবাদে জানিয়ে ফিরছি।